তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ বংশগতি চ্যাপ্টারের শেষ অংশ আলোচনা করব বলে ভেবেছি। চেষ্টা করব আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে। তোমাদের দুটো বংশগত রোগ এর আগে আমি পড়িয়েছি। এক হলো হিমোফিলিয়া, আরেকটা হলো বর্ণান্ধতা। আজকে যেটা পড়াবো থ্যালাসেমিয়া। একটু বোর্ডের দিকে খেয়াল করে দেখো, থ্যালাসেমিয়া এটা কিন্তু খুব মারাত্মক রোগ। আমরা খুব এই রোগটা সংক্রান্ত ব্যাপারে জানতে পারি। অনেকে হয়তো জানো, আমাদের ক্যালকাটাতে থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়া বলে একটা অর্গানাইজেশন আছে। সেখানে আমাদের মিঠুন চক্রবর্তী, যিনি সিনেমা জগতের একটা নাম করা ব্যক্তিত্ব, তিনি এই সংস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই সংস্থাটাকে ঠিকমতো চালানোর জন্য উনি অনেক অর্থ দান করে থাকেন। থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়া, সেখানে একটা স্লোগান আছে, খুব দুঃখ কান্নার মাধ্যমে একটা শিশু না, একটা অল্প বয়সের ছেলে কাঁদছে, হাওয়া হাওয়া করে তার দু চোখ দিয়ে জল পড়ছে এবং সে বলছে, আমাকে একটু রক্ত দাও, আমি বাঁচতে চাই। এটা রক্ত সংক্রান্ত অসুখ। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশি দিন বাঁচে না। তা সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই চলে যাই থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া ব্যাপারটা কি? এটা অটোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনের দ্বারা বাহিত হয়। অটোজোমাল ডিজিজ বলা হয় এটাকে। আগের দুটো আমরা বলি সেক্স ক্রোমোজোমাল ডিজিজ বা এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাই থ্যালাসেমিয়া, যদি সংক্ষেপে আমরা বলতে চাই থ্যালাসেমিয়া কাকে বলে, তাহলে আমরা বলতে পারি যে হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিন থাকে, সেই গ্লোবিন প্রোটিন সংশ্লেষের জন্য পলিপেপটাইড বন্ড বা শৃঙ্খলের প্রয়োজন হয়। এই হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন সংশ্লেষের জন্য যে পলিপেপটাইড চেন বা শৃঙ্খল, তার তৈরিতে যদি কোনো বাধা সৃষ্টি হয়, তাহলে যে অস্বাভাবিক রক্তের হিমোগ্লোবিন ঘটিত একটা রোগ তৈরি হয় মারাত্মক, তাকে আমরা থ্যালাসেমিয়া বলে থাকি। এই থ্যালাসেমিয়া শব্দটা গ্রিক শব্দ থ্যালাসা থেকে এসছে। থ্যালাসা গ্রিক শব্দ থ্যালাসা থেকে এসছে, যার অর্থ হলো সমুদ্র। একসময় ধরে নেওয়া হতো যে সমুদ্রের জল থেকে নাকি, সমুদ্র থেকে নাকি এই থ্যালাসেমিয়া রোগের সৃষ্টি হয়েছে। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যে না, থ্যালাসেমিয়া রোগটা আদৌ সমুদ্র থেকে তৈরি হয়নি। আসলে ভূমধ্য সাগরীয় অঞ্চলে যে তার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, সেই অঞ্চলে এই ধরনের রোগ প্রথম ধরা পড়েছিল। সেই জন্য ধারণা করা হয় সমুদ্র থেকে নাকি তৈরি হয়েছিল। থ্যালাসা, গ্রিক শব্দ থ্যালাসার অর্থ হলো সমুদ্র, কিন্তু পরবর্তীকালে এটা ভ্রান্ত বলে ধারণা করা হয়েছে। এটা মিউটেশন ঘটিত রোগ, ক্রোমোজোমের মিউটেশন অথবা ক্রোমোজোমের জিনের মিউটেশনের ফলে এটা হয়ে থাকে। পরবর্তীকালে এটা প্রমাণিত। তা চলে আসি, এই থ্যালাসেমিয়া করকমের এবং কি কি। থ্যালাসেমিয়াকে আমরা দুভাবে ভাগ করি, আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিনের দুটো অংশ, গ্লোবিন বলে একটা প্রোটিন থাকে এবং হেম বলে একটা লৌহ ঘটিত গ্রুপ থাকে।
এই যে গ্লোবিন প্রোটিন তৈরি হতে গেলে পলিপেপটাইড শৃঙ্খল লাগে। পলিপেপটাইড শৃঙ্খল লাগে। এই পলিপেপটাইড শৃঙ্খল আলফা এবং বিটা দু রকমের হয়ে থাকে। সেজন্য গ্লোবিন প্রোটিনকে আমরা আলফা গ্লোবিন প্রোটিনও বলতে পারি, আবার বিটা গ্লোবিন প্রোটিনও বলতে পারি। এই আলফা গ্লোবিন প্রোটিন সংশ্লেষের জন্য পলিপেপটাইড শৃঙ্খলের যদি কোনো ত্রুটি থেকে যায়, তাহলে যে থ্যালাসেমিয়াটা হয় তাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া। আর বিটা পলিপেপটাইড শৃঙ্খলের সংশ্লেষের ত্রুটিজনিত কোনো কারণে যদি থ্যালাসেমিয়া হয়, তাকে আমরা বলে থাকি বিটা থ্যালাসেমিয়া। এই আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়ার মধ্যে আবার প্রত্যেকের দুটো করে ভাগ হয়ে থাকে। আলফা থ্যালাসেমিয়া মেজর, আলফা থ্যালাসেমিয়া মাইনর, বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মাইনর, এইভাবে ভাগ করা হতে পারে। এইবার চলে যাই যে এই যে থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, এই আলফা থ্যালাসেমিয়ার কারণটাকে একটু জানতে হবে। আলফা থ্যালাসেমিয়া, দেখো আমাদের 22 জোড়া অটোজোম থাকে, অর্থাৎ 44টা অটোজোম থাকে, তাই তো এক একটা দেহকোষে। এই 16তম অটোজোমের যদি মিউটেশন হয়, তাহলে তার গ্লোবিন প্রোটিন সংশ্লেষের জন্য যে পলিপেপটাইড চেনগুলো প্রয়োজন, নর্মালি 4টে পলিপেপটাইড চেন বা শৃঙ্খলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আলফা থ্যালাসেমিয়া সৃষ্টি হয়। আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে 4টে পলিপেপটাইড শৃঙ্খল গ্লোবিন প্রোটিন তৈরি করার জন্য দরকার হয়, সেই 4টে শৃঙ্খলের মধ্যে যদি 4টে জিন হচ্ছে ওই শৃঙ্খলের দ্বারা গ্লোবিন প্রোটিন তৈরি করতে না পারে, 4টি জিনই যদি গ্লোবিন প্রোটিন তৈরি করতে অক্ষম হয়ে যায়, তখন হিমোগ্লোবিনের একটা ত্রুটি থেকে যায়, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন এসে যায়। তখন এটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া মেজর। 4টে পলিপেপটাইড শৃঙ্খল 4টে জিন দ্বারা সংশ্লেষিত হবে, তার মাধ্যমে গ্লোবিন প্রোটিন তৈরি হয়। এখানে 4টে জিনই এখানে কাজ করে না, তার ফলে আলফা থ্যালাসেমিয়া মেজর তৈরি হয়। এই আলফা থ্যালাসেমিয়া মেজর আক্রান্ত শিশুরা মায়ের গর্ভেই বেশিরভাগ মরে যায়, আর যদি ভূমিষ্ঠ হয় তাহলেও বেশি দিনেরা বাঁচে না, অল্প দিনের মধ্যে মারা যায়। আর যদি দুটো পলিপেপটাইড শৃঙ্খলের 4টের মধ্যে যদি দুটোর ঠিকঠাক সংশ্লেষিত হয়, আর যদি দুটোর কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে মাইনর আলফা থ্যালাসেমিয়া মাইনর তৈরি হয়। মাইনরের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না, এটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে বেঁচে থাকতে পারে। কিছু তাদের অ্যানিমিক টেন্ডেন্সি বা রক্তাল্পতা জনিত সমস্যা দেখা দেয়, তার জন্য তার মৃত্যু হবে এমন একটা ব্যাপার না। নেক্সট চলে যাই, এই যে আলফা থ্যালাসেমিয়া মেজর, এটাকে অন্য কথায় বলা হয় হাইড্রপস ফিটালিস। মানে শিশু যখন মায়ের গর্ভে থাকে, তখন একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তার অবস্থাকে বলা হয় ফিটাস। এই ফিটাসের হার্টে, লাংসে, চামড়ার নিচে প্রচুর পরিমাণে জল জমে, এমনকি অ্যাবডোমেন মানে পেটের মধ্যে জল জমে, ফলে দেহটা ফুলে ওঠে এবং হিমোগ্লোবিনটা ঠিক মতো তৈরি হয় না, তৈরি হলে ত্রুটিপূর্ণ হয়, তার ফলে শিশু মায়ের গর্ভেই মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে। এটাকে বলা হচ্ছে হাইড্রপস ফিটালিস থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া মেজরটাকে বলছি, মাইনর নিয়ে কিন্তু বেঁচে থাকতে পারে। এবার চলে আসি বিটা থ্যালাসেমিয়া। বিটা পলিপেপটাইড শৃঙ্খল, বিটা গ্লোবিন প্রোটিন থাকে, তার জন্য বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করতে গেলে
দুটো জিনের প্রয়োজন হয়। এই দুটো জিনের মানে মিউটেশন জনিত কারণে বা পরিব্যক্তি জনিত কারণে যদি বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরি হতে না পারে, তাহলে বিটা গ্লোবিন প্রোটিন তৈরিতে সমস্যা দেখা দেয়। তখন বিটা থ্যালাসেমিয়া রোগ তৈরি হয়। যদি দুটোই এর সঙ্গে দায়ী হয়, অর্থাৎ দুটো জিনই যদি এই বিটা পলিপেপটাইড শৃঙ্খল তৈরির জন্য দায়ী হয়, তো তৈরিতে বাধা সৃষ্টি করে, তাহলে তাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া মেজর। বিটা থ্যালাসেমিয়া মেজর কুলি নামক একজন বিজ্ঞানী একটা শিশুর দেহে আবিষ্কার করেছিল। এই জন্য বিটা থ্যালাসেমিয়া মেজর, যেখানে দুটো জিনের প্রভাবেই ওই পলিপেপটাইড শৃঙ্খল দুটো তৈরি হচ্ছে না, এটা বিটা থ্যালাসেমিয়া এটা 11তম। বিটা থ্যালাসেমিয়াটা হচ্ছে 11তম ক্রোমোজোমে, দ্যাট ইজ অটোজোমে অবস্থিত জিন ঘটিত ত্রুটির কারণে হয়ে থাকে। ওটা 16, এটা 11, এটা একটু মাথায় রাখবে, বিটা থ্যালাসেমিয়া। তা দুটো জিনই যদি পলিপেপটাইড শৃঙ্খলে বাধা সৃষ্টি করে, তাহলে বিটা গ্লোবিন প্রোটিন তৈরি হয় না। এর জন্য বিটা থ্যালাসেমিয়া মেজর তৈরি হয় না। একটার জন্য যদি প্রবলেম দেখা দেয়, তাহলে সেই বিটা থ্যালাসেমিয়াকে আমরা বিটা থ্যালাসেমিয়া মেজর বলে থাকি, মাইনর বলে থাকি। মাইনরটা কম্পারেটিভলি, অর্থাৎ তুলনামূলকভাবে কম ক্ষতিকারক। এই বিটা থ্যালাসেমিয়া মেজরটাকে কিন্তু অ্যাকচুয়ালি কুলির অ্যানিমিয়া বলা হয়, কুলির অ্যানিমিয়া বলা হয়। তা চলে আসি এই থ্যালাসেমিয়া রোগের ব্যাপারটা কি এবং কেন থ্যালাসেমিয়া রোগ হয়, থ্যালাসেমিয়া রোগ কত প্রকার কি কি, সেগুলো সব আমি তোমাদেরকে বলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলে যাব এই থ্যালাসেমিয়া রোগের রোগ লক্ষণটা কি দেখে বুঝবো এটা থ্যালাসেমিয়া রোগের রোগী। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের তীব্র অ্যানিমিয়া দেখা দেয়। এমনি নর্মালি আমরা জানি লোহিত রক্তকণিকা গুলো আমাদের ক্ষেত্রে 120 দিন বাঁচে, কিন্তু এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের লোহিত কণিকা 50 থেকে 60 দিন, মানে 50 to 60 ডেজের মধ্যে ধ্বংস হয়ে যায় বিভিন্ন হিমোগ্লোবিনের ত্রুটিপূর্ণ উৎপাদনের কারণে। ফলে এদের তীব্র অ্যানিমিয়া দেখা দেয়, জন্ডিস দেখা দেয়, এদের লিভারটা বড় হয়ে যায়, এদের প্লিহা বড় হয়ে যায়, এদের প্লিহার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন জমা হয়, লিভারের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন জমা হয়। এই লিভারটা বেড়ে গেলে একে বলা হয় হেপাটোমেগালি, হেপাটোমেগালি। আর যে প্লিহাটাতে আয়রন জমা হয়, তার প্লিহা বড় হয়ে যায়, এটাকে বলা হয় স্প্লিনোমেগালি। স্প্লিন মানে হচ্ছে প্লিহা। সব থেকে বড় লসিকা গ্রন্থি, তোমরা নাম শুনেছো, সব থেকে বড় লসিকা গ্রন্থি মানুষের প্লিহা, যেটা লসিকা গ্রন্থি আমরা বলে থাকি। প্লিহা বেড়ে গেলে স্প্লিনোমেগালি বলা হয়। এছাড়াও শ্বাসকষ্ট দেখা দেয়, কারণ রক্তের অক্সিজেন পরিবহন করার ক্ষমতা কমে যায়, গ্রোথ বন্ধ হয়ে যায়। আর এই রোগে আক্রান্ত ব্যক্তিদের যে মূত্র একটু কালচে বর্ণের হয়, মূত্র একটু কালচে বর্ণের হয়। এছাড়া অস্থির বৃদ্ধিটা অস্বাভাবিক হয় এবং অস্থিমজ্জা আর গঠন ত্রুটিপূর্ণ হয়। এগুলো হচ্ছে থ্যালাসেমিয়া রোগের রোগ লক্ষণ। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। থ্যালাসেমিয়া রোগের রোগ লক্ষণটা মাধ্যমিকে খুব আসে। থ্যালাসেমিয়া রোগের কারণটা এটাও মাধ্যমিক পরীক্ষাতে অনেক সময় আসে, কারণ প্রত্যেকটা রোগের কারণ এবং লক্ষণ তোমাদের জানতে হবে, আর বংশগতিটা অবশ্যই জানতে হবে। চলে আসি থ্যালাসেমিয়া রোগের বংশগতি। দেখো আমি এখানে পয়েন্টসগুলো লিখে রেখেছিলাম। থ্যালাসেমিয়া কাকে বলে, এর কারণগুলো কি কি, এর রোগ লক্ষণগুলো কি কি, এর বংশগতি কি। এই থ্যালাসেমিয়া বংশগতি অনেকটা হিমোফিলিয়া বর্ণান্ধতার মতো অনেকের মনে হতে পারে, কিন্তু না, হবে না। কেননা এটা অটোজোমাল ডিজিজ। এদের জিনোটাইপটাকে ক্যাপিটাল এ এবং স্মল এ দিয়ে ধরা হয়। প্রকট জিন
যেটা অটোজমে থাকে তাকে ক্যাপিটাল এ এ দিয়ে ইন্ডিকেট করা হয়, আর প্রচ্ছন্ন জিনগুলোকে স্মল এ এ দিয়ে প্রকাশ করা হয়। কোন কোন বইতে ক্যাপিটাল টিটি দিয়ে প্রকাশ করতে পারে ক্যাপিটাল এ এর জায়গায়, কোন কোন বইতে স্মল এ এর জায়গায় স্মল টিটি দিয়ে করতে পারে। তুমি যেটা ধরে নেবে অথবা আমরা যেটা ধরে নেব, আমরা বোঝাতে পারলে হলো ঠিকঠাক। থ্যালাসেমিয়াতে যেমন টি থাকে, টি দিয়েও কোনো বইতে দেখবে লেখা থাকে। আবার এ মানে অটোজম, সেজন্য এ দিয়েও অনেক সময় লেখা হয়। ক্যাপিটাল এ এ মানে প্রকট জিন, অটোজমে অবস্থিত। স্মল এ এ মানে প্রচ্ছন্ন জিন, অটোজমে অবস্থিত। আমি বলবো এ এ দিয়েই লিখবে, তাহলে অটোজম কতটা মাথায় থাকবে। সেই জন্য আমি যেটা দেখেছি অধিকাংশ বইতে এ এ দিয়ে লেখা থাকে, টি দিয়েও কোনো কোনো বইতে লেখা আছে। আমার মনে হয় এ এ দিয়ে লেখাটাই বেশি ভালো হবে। এদের বংশগতিটা একটু করে দেখা যায়, থ্যালাসেমিয়া আর বংশগতি। সবসময় মাথায় রাখবে এখানে এক্স ওয়াই কতটা একেবারে আসবে না, অনেকে একটু গুলিয়ে ফেলে। এক্স ওয়াই কতটা কিন্তু একদম এখানে আসবে না। অটোজম, যেহেতু এটা অটোজম গঠিত রোগ, ধরা যাক দুজনই বাহক, অর্থাৎ পিতাও বাহক হবে আর মাতাও বাহক হবে। পিতা মাতা দুজনই বাহক, পিতা মাতা দুজনই থ্যালাসেমিয়া রোগের বাহক। পিতা মাতা দুজনই থ্যালাসেমিয়া রোগের বাহক। যদি দুজনই বাহক হয় থ্যালাসেমিয়া রোগের, তাহলে কি কি দাঁড়াবে? বাহক হলে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ। তাহলে এদের যে গ্যামেট গুলো তৈরি হবে, তাহলে ক্যাপিটাল এ স্মল এ, এর যে গ্যামেট গুলো তৈরি হবে সেগুলো ক্যাপিটাল এ স্মল এ। দেখো বাহক, বাহক মানে একটা প্রকট জিন থাকবে আর একটা প্রচ্ছন্ন জিন থাকবে। আমি যে ক্রসের মাধ্যমে দেখাচ্ছি, ক্যালকুলেট করতে গেলে সময়টা বেশি লেগে যাবে, আমি ক্রসের মাধ্যমে দেখাচ্ছি। এগুলো পুংগ্যামেট, এগুলো স্ত্রীগ্যামেট। তাহলে এই একটা রেজাল্ট হলো, একটা রেজাল্ট হলো ক্যাপিটাল এ এ, আবার এই একটা রেজাল্ট হলো ক্যাপিটাল এ স্মল এ, এই একটা রেজাল্ট হলো ক্যাপিটাল এ স্মল এ, আর এই একটা রেজাল্ট হলো স্মল এ। তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ ক্যাপিটাল এ এ, 4 ভাগের মধ্যে 2 ভাগ ক্যাপিটাল স্মল এ, আর 4 ভাগের মধ্যে 1 ভাগ স্মল এ এ, অর্থাৎ প্রকট জিন। এটা হলো প্রচ্ছন্ন জিন। এই প্রকট এবং প্রচ্ছন্ন দুটো আছে এখানে, একটা প্রকট একটা প্রচ্ছন্ন। তার মানে এরা হচ্ছে বাহক হবে, বাহক হবে। আর এরা হবে সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ স্বাভাবিক। আর এরা কি হবে? আক্রান্ত, আক্রান্ত, আক্রান্ত। আমি এখানে লিখেছিলাম ক্যাপিটাল এ এ আর স্মল এ এ। এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। তাহলে এটা প্রচ্ছন্ন জিন যারা অটোজমে অবস্থান করছে। তার মানে পিতা এবং মাতা যদি দুজনই বাহক হয়, তাহলে তাদের সন্তানদের মধ্যে 25% হবে সম্পূর্ণ স্বাভাবিক, 25% হবে আক্রান্ত, আর 50% হবে কেরিয়ার বা বাহক। কেরিয়ার বা বাহক, মাইন্ড ইট। এখানে দুটো জিনের মধ্যে একটা প্রকট একটা প্রচ্ছন্ন, সেই জন্য এরা বাহক হচ্ছে। আমরা কিন্তু এখানে মানে ছেলে নামে সেটা বলতে পারবো না, কেননা এটা অটোজম ঘটিত রোগ। আমরা সন্তানদের মধ্যে ব্যাপারটা বলবো, যে তাদের সন্তানদের মধ্যে সে ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে। এবার যদি পিতা বাহক হয়, মাতা যদি আক্রান্ত হয়, কেমন হবে? এরকম একটা এক্সাম্পল দিতে পারি, অনেক এক্সাম্পল হবে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। পিতা বাহক, মাতা স্বাভাবিক, মাতা স্বাভাবিক, মাতা স্বাভাবিক। তাহলে পিতা বাহক, তাহলে এর ক্যাপিটাল এ স্মল এ, এর জিনোটাইপ, এর জিনোটাইপ হবে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ। কোনো এক্স ওয়াই কতটা এখানে আসবে না, যেহেতু অটোজম ঘটিত রোগ। তাহলে পিতা যেহেতু বাহক, আগের মতো পিতার 2 রকমের গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল এ স্মল এ। মাতার যে গ্যামেট তৈরি হবে সবাই একই রকমের হবে, সব একই রকমের হবে, ক্যাপিটাল এ
আমি শুধু এক জায়গায় লিখতে পারতাম, যে 2 দুগুণে 4টে রেজাল্ট বের করবো, সেই জন্য আমি 2 জায়গায় এ লিখেছি। সময়ের অভাবে ক্রসের মাধ্যমেই দেখাই, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, আবার এটা ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, এবার ক্যাপিটাল এ স্মল এ, এটাও ক্যাপিটাল এ স্মল। সবসময় প্রকট জিন ইন্ডিকেট করবে যে লেটার বা অক্ষর সেটা আগে দেবে। তাহলে দেখো এখানে যে সন্তান তৈরি হচ্ছে 50% হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক, আর 50% হচ্ছে বাহক কেরিয়ার। তাহলে পিতা যদি বাহক হয়, মাতা যদি স্বাভাবিক হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে 50% সন্তানেরা হবে মানে সম্পূর্ণরূপে স্বাভাবিক, আর 50% হবে বাহক অথচ স্বাভাবিক। দুজনই বাহক হলে কিন্তু 25% আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম অনেকগুলো প্রবলেম আসে, একটু বুঝলে তোমরা নিজেরাই করতে পারবে। আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। একটু ভালো করে বইটা পড়ো, আমি যে আলোচনা করে দিলাম সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো, মাঝে মধ্যে এটা একটু দেখবে। আর বংশগতিতে অনেকগুলো ক্লাস হলো, আমি সবাইকে বলবো যে তোমরা এগুলো ভালো মতো শেয়ার করবে এবং সাবস্ক্রাইবও অবশ্যই করবে, কারণ অনেক কষ্ট করে অনেক ভাবনা চিন্তা করে এগুলো করানো হচ্ছে। হ্যাঁ, তোমরা একটু এটা মাথায় রেখে দিও। আজ আরেকটা জিনিস আলোচনা করে শেষ করে দেবো, একদম শেষের দিকে একটুখানি ভুলে যাই, জেনেটিক কাউন্সিলিং, জিনগত পরামর্শ। আমি কোণে ডান দিকের কোণে লিখেছিলাম জেনেটিক কাউন্সিলিং কাকে বলে এবং এর গুরুত্ব বা তাৎপর্য কি, এটার পর থেকে প্রশ্ন আসে। এর উপর থেকেও আমরা মাঝে মধ্যে দেখেছি প্রশ্ন আসে। জেনেটিক কাউন্সিলিং বা জিনগত পরামর্শ মানে বংশগত যে রোগগুলো রয়েছে, যেগুলো মানে এক্স ক্রোমোজোমের মাধ্যমে অথবা অটোজোমের মাধ্যমে পিতামাতা থেকে তার ছেলে মেয়েদের মধ্যে যায়, এই সমস্ত অসুখগুলো যাতে আমরা কন্ট্রোল করতে পারি, হ্যাঁ, তার জন্য যে সমস্ত পরামর্শ দিয়ে থাকে সায়েন্সকে, মেডিকেল সায়েন্সকে কেন্দ্র করে, তাকে আমরা বলি জেনেটিক কাউন্সিলিং বা জিনগত পরামর্শ। হ্যাঁ, জিনগত পরামর্শটা সত্যি আমাদের দেশে খুব প্রয়োজন। হ্যাঁ, আমাদের এই গরিব দেশে জিনগত পরামর্শ অবশ্যই দেওয়া উচিত। কেননা যদি থ্যালাসেমিয়া নিয়ে কোনো শিশু জন্মায়, বিশেষ করে থ্যালাসেমিয়া মেজর, তাহলে কিন্তু সমস্যা হবে। সে তার পেছনে প্রচুর টাকা খরচ হবে এবং সে মরবেই, সে বাঁচবে না, মেজর হলে বাঁচবে না। সুতরাং ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি ওই শিশুটির অ্যামনিওসিনটেসিস বলে একটা টেস্ট হয়, করা যায়, তাহলে ধরা যাবে যে ওই শিশুটা মানে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে জন্মাবে না স্বাভাবিকভাবে জন্মাবে না বাহক হয়ে জন্মাবে। এছাড়া ব্লাড টেস্ট করেও কিন্তু থ্যালাসেমিয়া জানা যেতে পারে। মা এবং বাবার থ্যালাসেমিয়া টেস্টের জন্য ব্লাড টেস্ট করেও কিন্তু থ্যালাসেমিয়া রোগটা ধরা যেতে পারে। এই ধরনের ধারণাগুলো জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে দম্পতিদের দিয়ে দেওয়া হয়, সমাজের লোকগুলোকে বুঝিয়ে দেওয়া হয় মেডিকেল সায়েন্সের মাধ্যমে। জেনেটিক কাউন্সিলিং কাকে বলে, জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব বা তাৎপর্য কি, এটা আমাদের একটু জানতে হবে। তোমরা তোমাদের পাঠ্য বইটা ঘেটে দেখবে এবং সিলেবাসেই বলছে সব শেষে দেখবে জেনেটিক কাউন্সিলিং ব্যাপারটা কি এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো, এরকম একটা প্রশ্ন আসে। তা সামগ্রিকভাবে আজকে বংশগতির চ্যাপ্টারটা শেষ করলাম। তোমরা বাড়িতে ভালো করে দেখতে থাকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার পরের চ্যাপ্টারে দেখা হবে। ইভ্যালুশন বা অভিব্যক্তিটা নেক্সট দিন শুরু করব। তোমরা বংশগতিটা খুব ভালো করে দেখে অভিব্যক্তি চ্যাপ্টারটা একটু বইটা রিডিং করে রেখে দেবে, আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানে শেষ করছি।